আপনাদের যত স্বপ্ন ছিল সব স্বপ্ন ভঙ্গ হয়েছে বলে আপনাদের এত চিরবিরিলি হচ্ছে। আসল স্বপ্ন ভঙ্গ হবে কিন্তু কদিন বাদে। কদিন বাদে বুঝবেন কত ধানে কত চাল। নরেন্দ্র মোদী, তাকে কখনো আপনি ভাববেন না সে অত্যন্ত সহনশীল। সে সুযোগ দেয়, দেখতে 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 এক সময় এমন পেটানি দেবে, আর 100 বছরের মধ্যে আপনারা না যুদ্ধের নাম ভুলে যাবেন। যুদ্ধ কি জিনিস দেখেননি তো? আমি বারবার বলি, একবার যুদ্ধ প্রত্যক্ষ করলে আর দুর্ভিক্ষ অনুভব করলে তাহলে বুঝতে পারবেন যে ঘাতের প্রতিঘাত কি হতে পারে। বড় দেশ কিছু বলে না তাই বলে আপনারা মাথায় উঠে নাচানাচি করবেন, তা তো হতে পারে না। সুতরাং এই যারা বৈষম্য বিরোধী আছে, যারা বিএনপি আছে, যারা এনসিপি আছে, তাদের কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ, ভাই এখন থেকে চেপে যা, না হলে পরে ভবিষ্যতে অনেক অসুবিধা আছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বা আওয়ামী লীগ তারা কি কখনো বলেছে যে ভারত ছাড়া বাংলাদেশ অচল? না, ভারত ছাড়া বাংলাদেশ অচল কথাটা এরকম না। কথাটা হলো যে দুটো প্রতিবেশী দেশের সাথে আপনার সুসম্পর্ক না থাকলে দুটো দেশই কোনো না কোনোভাবে অচল হয়ে যায়। জঙ্গিদের কথা হলো যে ভারতের সাথে যুদ্ধ করতে হবে, পেটে ইট বেঁধে রেখে যুদ্ধ করতে হবে, দরকার হলে 20 কোটি পড়ে যাব, তবু ভারত ঘৃণা, হিন্দু ঘৃণাকে আমাদের জীবনের শ্রেষ্ঠ এবং আমাদের জীবনের একমাত্র ধ্রুব সত্য জ্ঞান করব। মূল যে মৌলবাদী জঙ্গি শক্তি, এরা তো হিউম্যানিটিজ অর্থাৎ মানব সভ্যতার একটা কমন একটা এনিমি। এদেরকে দেখেন মার্কিন যুক্তরাষ্ট্র মারে, রাশিয়া মারে, চীন মারে, ভারতও মারার চেষ্টা করে দুই একটা। ভারত সবচেয়ে দয়াবান এদের। আমার দুর্ভাগ্য বা সৌভাগ্য এই যে বাংলাদেশে যেসব জঙ্গি বাংলাদেশটাকে ধ্বংস করে দিল, সেই ফরহাদ মজহার, সলিমুল্লাহ, এরা কখনো আমার সাথে কোনোদিন তর্কে বসবেও না, আর সেই সুযোগও বোধহয় আমরা কখনো পাবো না। তাহলে আমি এদেরকে দেখিয়ে দিতাম এদের, হ্যাঁ, 14 গোষ্ঠী কাকে বলে। সম্প্রতি আকবর হোসেন নামে এক ভারত বিদ্বেষী হিন্দু ঘৃণাকারী সাংবাদিক বিবিসির সাবেক বাংলা বিভাগের প্রধান সাবির মুস্তফার সাথে একটা পডকাস্ট করেছেন, এবং সেখানে আকবর হোসেন বলেছে যে ভারত ছাড়া বাংলাদেশ অচল, এই ধরনের একটা মিথ তৈরি হয়েছে। এই মিথটা আসলে কে তৈরি করেছিল? এই মিথ নামক একটা মিথ্যা অপপ্রচার তৈরি করেছিল এই জঙ্গিরা, স্বাধীনতা বিরোধীরা। আবার তারাই সেটা নিয়ে আলোচনা করে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বা আওয়ামী লীগ তারা কি কখনো বলেছে যে ভারত ছাড়া বাংলাদেশ অচল? কারো মুখে কখনো শুনেছেন? শুনেননি। কিন্তু এটা নাকি একটা মিথ হয়ে গেছে, এবং মিথকে তারা ভেঙে দিতে চায় আমেরিকার সাথে চুক্তি করে, আমেরিকাকে দেশ বিক্রি করে। এই যে আপনার সিওডো ইন্টেলেকচুয়াল, দু কলম লেখাপড়া করে জঙ্গিবাদে দীক্ষিত হয়ে, ভারত ঘৃণায় দীক্ষিত হয়ে এরা যে বাংলাদেশ সমাজকে নষ্ট করছে, সেই বিষয়ে আমার এই ভিডিও আজকে। এবং প্রতিটা জঙ্গি আপনি দেখবেন এতটা বাকপটু, সাবির মুস্তফার মতো একজন জানু সাংবাদিক এবং অত্যন্ত ভারী ব্যক্তিত্বের মানুষ, ওই পডকাস্টটাতে দেখা গেল এই জঙ্গির কাছে নাজেহাল হচ্ছে বারবার। আমার দুর্ভাগ্য বা সৌভাগ্য এই যে বাংলাদেশে যেসব জঙ্গি বাংলাদেশটাকে ধ্বংস করে দিল, সেই ফরহাদ মজহার, সলিমুল্লাহ, এরা কখনো আমার সাথে কোনোদিন তর্কে বসবেও না, আর সেই সুযোগও বোধহয় আমরা কখনো পাবো না। তাহলে আমি এদেরকে দেখিয়ে দিতাম এদের, হ্যাঁ, 14 গোষ্ঠী কাকে বলে। কিন্তু আমাদের দুঃখের বিষয়, এই জঙ্গি ছোট হোক বড় হোক, এদের সাথে যারা কথা বলে, কেউ কিন্তু তাদের কথাগুলো সুন্দরভাবে মানুষের কাছে বোধগম্য হয়, যুক্তি নির্ভর হয়, সেই উত্তরগুলা কিন্তু কেউ দিতে পারে না যারা এদের সাথে কথা বলার সুযোগ পায়। এটা অবশ্য একটা দুঃখেরও বিষয়। তখন মানুষের কাছে মনে হয় যে যেহেতু জঙ্গিরা কথায় টিকে গেল, সলিমুল্লাহ যেহেতু কথায় টিকে গেল, ফরহাদ মজহার যেহেতু তর্কে টিকে গেল, এরাই বোধহয় সঠিক। আসলে তো তা নয়। দেখুন, ভারত বাংলাদেশ দুটো প্রতিবেশী। ভারত বড় প্রতিবেশী, বাংলাদেশ ক্ষুদ্রতর প্রতিবেশী। এটা একটা সামাজিক, এটা একটা জিওগ্রাফিক্যাল, এবং এটা একটা ঐতিহাসিক বাস্তবতা। এই বাস্তবতা মেনে নিয়ে পৃথিবীর অন্য প্রান্তগুলোতে দুটো প্রতিবেশী রাষ্ট্র যেভাবে সম্পর্ক গড়ে তোলে, হ্যাঁ, এই টেনশনটা থাকেই যে বড় রাষ্ট্র ছোট রাষ্ট্রকে কোন দৃষ্টিতে দেখে, দৃষ্টিভঙ্গি কি,
ছোট করে দেখছে, বড় করে দেখছে। এইটা সাধারণত যে অংশটা আপনার যে শরিকটা ছোট থাকে, ছোট বলতে আমি বুঝাচ্ছি যে আয়তনে ছোট, জনসম্পদে ছোট, অর্থনীতিতে ছোট, তাদের মধ্যে এক ধরনের ইনফিরিয়রিটি কমপ্লেক্সিটি থাকে। আর যে পাশে বড় রাষ্ট্র থাকে তাদের মধ্যে এক ধরনের সুপেরিয়রিটি কমপ্লেক্সিটি থাকে, খুবই স্বাভাবিক। কিন্তু এই জিনিসটাকে বাংলাদেশে স্বাধীনতা বিরোধী ৭১-এর পরাজিত ঘাতক বাহিনী যেইভাবে এটা বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, স্বাধীনতা যুদ্ধের মূল শক্তির বিরুদ্ধে, মূল ধারার বিরুদ্ধে তারা যেভাবে এই জিনিসটাকে ব্যবহার করে, এটা পৃথিবীর আর কোথাও হয় না। আওয়ামী লীগ বলুন, শেখ হাসিনা বলুন, আমরা কখনো বলিনি যে ভারত ছাড়া বাংলাদেশ অচল। কিন্তু এই কথাটা তো বলা যায় যে কোনো প্রতিবেশী ছাড়া, অর্থাৎ দুটো দেশ যখন পাশাপাশি থাকে, একটা ছাড়া আরেকটা কিন্তু অচল। এটা ভারত বাংলাদেশের ক্ষেত্রে সত্য, বাংলাদেশ মিয়ানমারের ক্ষেত্রে সত্য, এবং যে কোনো দেশ, অর্থাৎ ভারত চীনের ক্ষেত্রে সত্য, মার্কিন যুক্তরাষ্ট্র কানাডার ক্ষেত্রে সত্য, যুক্তরাষ্ট্র মেক্সিকোর ক্ষেত্রে সত্য। কিন্তু বাংলাদেশে এইটাকে হাইপ করতে 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 যে ভারত ছাড়া বাংলাদেশ অচল নয়, এটা দেখানোর জন্য এই জঙ্গি, এই আকবর হোসেন নামক এই বদমাস, এবং ইদানিং দেখা যাচ্ছে মাহমুদুর রহমান, অর্থাৎ বাংলাদেশে যারা জুলাই জঙ্গি উত্থান ঘটিয়েছে, ইউনুস বাহিনী, ঘাতক বাহিনী, এরা সবাই কিন্তু এখন ওই আমরা যে ইউনুসের যে চুরি দাড়ি দেশ বিক্রি এগুলো তুলে ধরছি, এগুলোর বিরুদ্ধে ওরা দাঁড় করাচ্ছে যে এগুলো ঠিক নয়, এবং ওরা চাচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যেসব সহযোগিতার নামে যে দেশ বিক্রি চুক্তি হয়েছে এগুলোকে ওরা জায়েজ করার চেষ্টা করছে। ওদের ধারণা যে মার্কিন যুক্তরাষ্ট্র এসে বাংলাদেশকে বাঁচাবে ভারত যদি বাংলাদেশ আক্রমণ করে। দেখুন, এই পুরো জিনিসটা কিন্তু এই জঙ্গি কল্পনার একটা অংশ। ভারত বাংলাদেশকে আক্রমণ করবে, এটাও এক ধরনের কল্পনার অংশ। আবার মার্কিন যুক্তরাষ্ট্র এখানে আসবে ভারতকে মারার জন্য, এগুলোও সব কল্পনার অংশ। জঙ্গি কল্পনায় একটা জিনিস সবসময় থাকে, জঙ্গি কল্পনায় কয়েকটা জিনিস থাকে। একটা হলো যে আপনার এটা একেবারে হার্ডকোর জঙ্গি যারা, যে কোনোভাবে নারী সংরক্ষণ করতে হবে। এই নারী সংরক্ষণের থেকে ওদের এই সবসময় একটা যুদ্ধ অবস্থা, যুদ্ধ আক্রমণ, এছাড়া কিন্তু জঙ্গিতন্ত্রের একেবারে হার্ডকোর ভ্যালুতে আর কিছু নাই। ফলে একটা অশান্তি ওরা প্রচার করে, এবং ওরা যত দূর যায় সেইটা, অর্থাৎ অন্যকে মেরে ধরে তাদের নারী সংগ্রহ করতে হবে, তাদের অর্থ সংগ্রহ করতে হবে, গনিমতের মাল তৈরি করতে হবে। এই হলো জঙ্গিদের কোর ভ্যালুজের একটা, যেখান থেকে আসে যে ওরা সবসময় একটা যুদ্ধ এই ধরনের মানে এই জিনিসটা ওরা প্রকাশ্যে বলে না, কিন্তু ওদের চিন্তার সুপ্ত জায়গায় এই জিনিসটা থাকে। অথচ আমরা যদি বাইরের পৃথিবীতে তাকাই, আমরা দেখি যে প্রত্যেকটা রাষ্ট্র কিন্তু এগুলো অ্যাভয়েড করার চেষ্টা করে। ভারত চীনের সাথে যুদ্ধ অ্যাভয়েড করার চেষ্টা করে, চীন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ডাইরেক্ট কনফ্লিক্ট অ্যাভয়েড করার চেষ্টা করে। প্রত্যেকটা রাষ্ট্রের কিন্তু এই চেষ্টাটা আছে। আর জঙ্গিদের হলো যে ডান্ডা নিয়ে এখনই তৈরি থাকো, আক্রমণ করো, সক্ষমতা থাকুক বা না থাকুক। আর এই বাংলাদেশের যে স্বাধীনতা বিরোধী মূল যে মৌলবাদী জঙ্গি শক্তি, এরা তো হিউম্যানিটিজ, অর্থাৎ মানব সভ্যতার একটা কমন একটা এনিমি। এদেরকে দেখেন মার্কিন যুক্তরাষ্ট্র মারে, রাশিয়া মারে, চীন মারে, ভারতও মারার চেষ্টা করে দুই একটা। ভারত সবচেয়ে দয়াবান এদের প্রতি। এই জন্য এরা ভারতকে এমন একটা শত্রু হিসাবে দেখানোর সাহস পায় যে ভারত তো আসলে মারে না। ওই যে মারে না, এটাকে মনে করে যে ভারতের মারার সক্ষমতা নাই। হ্যাঁ, ভারত রাষ্ট্রের সক্ষমতা আঞ্চলিক বা বৈশ্বিক যেসব বড় দেশ আছে তার মধ্যে তাদের তুলনায় কম, কিন্তু জঙ্গিদের মারার সক্ষমতা তো আছে। সেটা তারা করে না দেখে জঙ্গিরা মনে করে যে ভারত অতি দুর্বল একটা রাষ্ট্র। ওইসব ভারত এখানে কত সবল সেটা বলাও আমার উদ্দেশ্য নয় এই ভিডিওটাতে। এই ভিডিওটার মূল উদ্দেশ্য হলো যে এই যে ছেলেটা একটা মিথের কথা বলল, এই মিথ তো জঙ্গিরাই তৈরি করেছে। কিছুদিন আগে আমি সলিমুল্লাহর ভিডিওতে দেখলাম যে সেও একই কথা বলছে যে এই জুলাই জঙ্গি উত্থান হয়েছে ভারতের আধিপত্যের কারণে। কথা তো সত্য, জুলাই জঙ্গি উত্থান হয়েছে ভারতের আধিপত্যের কারণে, কিন্তু মূল সত্যটা হলো জুলাই জঙ্গি উত্থান হয়েছে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী জঙ্গি মৌলবাদী শক্তি, যে বছরের পর বছর এখানে প্রচার করে বেরিয়েছে যে বাংলাদেশে শেখ হাসিনার সরকার থাকলে ভারতের আধিপত্য চলে। এই যে একটা মিথ্যা কথাকে ওরা সারা বাংলাদেশে ছড়িয়ে দিয়েছে, মানুষের মগজ ধোলাই করেছে, একটা অলীক জিনিসকে শত্রু বানিয়েছে। সেই জন্য জুলাই জঙ্গি উত্থান হয়েছে। আর জুলাই জঙ্গি উত্থান হওয়ার পরে যে বাংলাদেশের এত ধরনের ক্ষতি সাধিত হলো, সেটা কিন্তু আর ওরা এখন দেখছে না। ওরা ভাবছে যে এই জুলাই জঙ্গি উত্থান বোধহয় কিয়ামত পর্যন্ত চলবে। আবার এখন দেখা যাচ্ছে অনেক ধরনের জঙ্গি, ফুয়াদ, এবং এরা যখন এরা বুঝে গেছে যে জুলাই জঙ্গি উত্থান যে মানুষের সাথে একটা প্রতারণা ছিল,
সেজন্য ওরা কিন্তু আবার এমনও হুমকি দিচ্ছে যে আবার রাজপথে মানুষ নামবে, এবং এমনকি তারেক রহমান সাহেবের সরকারকেও তারা বেশ হুমকি ধামকি দিচ্ছে। আসল জিনিসটা হলো জঙ্গিরা তাদের হীন স্বার্থটা উদ্ধার করার জন্য, সেই স্বার্থটা কি? সেই স্বার্থটা হলো পাকিস্তান যে রাষ্ট্রটা তারা খুইয়েছে, যে রাষ্ট্র তাদের স্বপ্ন ছিল, সেই স্বপ্নটাও তাদেরকে আসলে দোষ দেওয়া যায় না। রাষ্ট্র তো ভাগ হয়েছিল আপনার বিশ্বের নীতিমালায়, যে হিন্দুদের জন্য একটা রাষ্ট্র থাকবে, মুসলমানদের জন্য একটা রাষ্ট্র থাকবে। তো মুসলমানদের জন্য একটা রাষ্ট্র হলো পাকিস্তান। সেই রাষ্ট্রটা ভেঙে যখন বাংলাদেশ স্বাধীন হলো, এই শ্রেণীটার কাছে, এবং এরা, আমি বারবার বলছি, এরা কিন্তু সবাই যে আপনার হার্ডকোর জঙ্গি তা নয়, এরা মুসলমান, এরা সেকুলার, এদের মধ্যে নাস্তিকও আছে। আমরা বদরুদ্দিন ওমরকে দেখেছি, বড় নাস্তিক। তারা ওই জিনিসটা মনে করে যে পাকিস্তান তো মুসলমানদের জন্য হওয়ার কথা ছিল, বাংলাদেশ স্বাধীন হওয়াতে তাদের কাছে মনে হয় যে আরেকটা হিন্দু রাষ্ট্র এখানে তৈরি হলো, অর্থাৎ আরেকটা ভারত তৈরি হলো। ওরা তো ভারতকে ঘৃণা শুরু করেই পাকিস্তানে চলে গেছে। কেউ পূর্ব পাকিস্তানে এসেছিল, যেটা আজকে বাংলাদেশ। সেই পূর্ব পাকিস্তানটা যখন স্বাধীন হয়ে গেল, তারা মনে করে যে আরেকটা ভারত তৈরি হলো। যেই ঘৃণা তারা দেশভাগের আগে মনের মধ্যে তৈরি করেছিল, সেই ঘৃণাটাই ওদের কিন্তু বারবার এই ভারত ঘৃণা, হিন্দু ঘৃণা ছড়ানো, ওইটাকে ধ্রুব সত্য জেনে ওইটাকে আঁকড়ে ধরে থাকা। আমরা দেখছি যে সিরাজুল ইসলাম চৌধুরীর মতো মানুষ, যাকে অনেকে শ্রদ্ধা করে, আমি করি না, কোনো কূপমণ্ডুক মানুষকে তো আসলে কোনো চিন্তাশীল মানুষ শ্রদ্ধা করতে পারে না, কিন্তু এই লোকগুলার মনে ওই আঘাতটা রয়ে গেছে। বাংলাদেশ স্বাধীন হওয়া, ওরা দেখে যে এই স্বাধীন হওয়াটাকেই ওরা মনে করে যে একটা মিনি ভারত তৈরি হয়েছে পূর্ব পাকিস্তানকে স্বাধীন করে, এটা বাংলাদেশ নয়। এই জন্য কিন্তু এই আকবর হোসেন জাতীয় যত সমাজের আবর্জনা আছে, এরা শুধু হিন্দুদের প্রতি ঘৃণা এবং ভারতের প্রতি ঘৃণা, যেটা দেশভাগের সাথে জড়িত, সেই ঘৃণাকে পুঁজি করে দেশটাকে পেছনে টেনে ধরে রাখতে চায়। এবং তার জন্য ওরা এইটা একটা মিথ হিসাবে প্রচার করছে যে ভারত ছাড়া বাংলাদেশ অচল। না, ভারত ছাড়া বাংলাদেশ অচল কথাটা এরকম না। কথাটা হলো যে দুটো প্রতিবেশী দেশের সাথে আপনার সুসম্পর্ক না থাকলে দুটো দেশই কোনো না কোনোভাবে অচল হয়ে যায়। মিয়ানমারের সাথে আমাদের সুসম্পর্ক তৈরি করা তো এখন অনেক জটিল। সেখানে রোহিঙ্গা সমস্যা সৃষ্টি হয়েছে, অনেক ধরনের সমস্যা সৃষ্টি হয়েছে না? ওরা চায় যে ভারতের সাথেও বাংলাদেশের এইরকম বড় বড় সমস্যা তৈরি হোক। এটা দেখেন, এটা একদিক থেকে আপনি যদি জঙ্গিবাদ, মৌলবাদ এবং বাংলাদেশের ঘাতক বাহিনী, স্বাধীনতা বিরোধীদের দ্বারা প্রভাবিত হয়ে চিন্তা করেন, ঠিক আছে, কিন্তু এই ধরনের আপনার যে অচলাবস্থা তৈরি হবে আজকে মিয়ানমার বাংলাদেশের সাথে, অবশ্যই মিয়ানমারের সাথে বাংলাদেশ সুসম্পর্ক খুব ভালোভাবে এক্সপ্লোর করেনি, বাংলাদেশের সেটা সীমাবদ্ধতা আছে বাংলাদেশের সরকারগুলোর। এখন ভারতের সাথেও যদি আমাদের অচলাবস্থা তৈরি হয়, বাংলাদেশের এই যে আপনার ছোট্ট একটা জায়গায় 18 থেকে 20 কোটি মানুষ জ্যাম প্যাকড হয়ে আছে, তাদের ভবিষ্যতের কি হবে? সেই চিন্তাটা কিন্তু জঙ্গিদের মাথায় নাই। জঙ্গিদের কথা হলো যে ভারতের সাথে যুদ্ধ করতে হবে, পেটে ইট বেঁধে রেখে যুদ্ধ করতে হবে, দরকার হলে 20 কোটি মরে যাব, তবু ভারত ঘৃণা, হিন্দু ঘৃণাকে আমাদের জীবনের শ্রেষ্ঠ এবং আমাদের জীবনের একমাত্র ধ্রুব সত্য জ্ঞান করব। এটা বুঝি আমাদের রিয়ালিটি, এটা নিয়েই বুঝি আমাদের বাঁচতে হবে। এই মানসিক ব্যাধি সচেতনতা ছাড়া আর কোনোভাবে কিন্তু আপনার উপশম করা সম্ভব নয়। সচেতনতাটা কি? সেটা হলো যে এই ব্যাধিটা তৈরি হয়েছে অ্যাকচুয়ালি 47কে কেন্দ্র করে, যেখানে পাকিস্তান নামক একটা রাষ্ট্র সৃষ্টি হয়েছিল, যেখানে অনেক ধরনের মুসলমান, বর্তমান যে ভারত, সেই ভূখণ্ড থেকে একটা ইসলামিক মানে মুসলিম রাষ্ট্রের অধীনে তারা বাঁচতে চেয়েছিল, বসবাস করতে চেয়েছিল, জীবনযাপন করতে চেয়েছিল। তার একটা অংশ ছিল বাংলাদেশ, পূর্ব পাকিস্তান হিসাবে তারা এই অঞ্চলে এসেছিল, এবং সেটা যখন স্বাধীন হয়ে গেল, তাদের কাছে মনে হচ্ছে যে আরেকটা ভারত এখন তৈরি হলো। এই জায়গায় কিন্তু ওদের মূল ঘৃণাটা। এই আলোচনাটা অনেক ব্যাপক, একটা অসভ্য, অত্যন্ত কুপমণ্ডুক এই আকবর হোসেন, তাকে নিয়ে আসলে এর বেশি আলোচনা করতেও আমার লজ্জা হচ্ছে। ওকে ইউনুস চাকরি দিয়েছিল, কোনো কারণে চাকরিটা চলে গেছে লন্ডনে বাংলাদেশ হাই কমিশনে, সে ওইখান নিয়েও পাণ্ডিত্য দেখায়। জঙ্গিদের লেখাপড়া, জ্ঞান, বুদ্ধি যাই না থাকুক, বাকপটুতা কিন্তু প্রচণ্ড। এই বাকপটু ছাড়া আসলে কেউ কিন্তু ঢাকা শহরে প্রসিদ্ধ জঙ্গি হতে পারছে না। আপনি ফুয়াদকে দেখেন, মাহমুদুর রহমানকে দেখেন, সলিমুল্লাহ খানকে দেখেন, ফরহাদ মোজারকে দেখেন, এখন এই আকবর হোসেনকে দেখেন, যে সাব্বির মুস্তফার মতো একজন ভারী ব্যক্তিত্বের ঝানু সাংবাদিককে নাকানি চুপানি খাওয়াচ্ছে একটা আধা ঘন্টার পডকাস্ট করতে। কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য 75 একর জমি বিএসএফ এর হাতে তুলে দেওয়া হলো।
একই সঙ্গে অনুপ্রবেশকারীদের ফেরাতে চালু হলো বিধি। মানে এগুলো অনেক আগেই আমি বলেছিলাম, এখন ধীরে ধীরে কাগজে বেরোচ্ছে, তাই আমি এটা দেখিয়ে দিলাম যে আমার পূর্ব খবরের সত্যতা কতটা। তো যাই হোক, কয়েকজন আমায় লিখেছেন যে আপনি কি খবরের কাগজ পড়ে সাংবাদিকতা করেন? হ্যাঁ, বলেন না ভাই, আমি অনেক আগে এগুলো বলেছি, কিন্তু তখন আপনারা আমায় অনেক নামে দেখিয়ে দিয়েছিলেন। কিন্তু এখন যখন কাগজের সত্যতা বেরোচ্ছে, তখন সেই সত্যতা প্রমাণ করার জন্যই কাগজগুলোকে আমি দেখিয়ে দিই। আমি এই অবৈধ অনুপ্রবেশকারীর যে জন্য বিধি চালু হচ্ছে সেটাও বলেছিলাম, কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য জমি দেওয়া হবে, বিএসএফ এর ডিজিকে ডেকে পাঠানো হয়েছে সেটাও বলেছিলাম। এই দুদিন আগের ভিডিওতেই বলেছিলাম, নবান্নে ডাকা হয়েছে। তা আমি যেগুলো বলি একটু আগে বলি, পরে কাগজে বেরোয়। এই যে আমি বলছি ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনা ফিরবেন, এখন শেখ হাসিনা হঠাৎ করে এরকম কাগজে ইন্টারভিউ দিচ্ছেন কেন? আরও একটা খবর আপনাদের দিয়ে রেখে দিই, আগাম মনে করে রাখবেন, আমি আগাম দিচ্ছি আপনাদের। সেটা হচ্ছে বাংলাদেশ সংলগ্ন সমস্ত ভারতের আকাশপথ কিছুদিনের মধ্যে বন্ধ হয়ে যাবে। এটা কাঁটাতারের বেড়াটা কমপ্লিট হওয়া অবধি অপেক্ষা করবে, তারপরেতে এটিকে বন্ধ করে দেওয়া হবে। আগে নিজেদের প্রস্তুতিটা, ঘরের প্রস্তুতি শেষ করা হচ্ছে, তারপর যা হয় হবে। কি হবে তা আমি এখন বলতে পারবো না, আগাম আমি বলতে পারবো না, তবে কিছু একটা হবে, নইলে এত প্রস্তুতি কেন? এখন অনেকে আমায় লিখেছেন যে আকাশপথ বন্ধ হলে আপনাদের অসুবিধা হবে। আমাদের অসুবিধা একটাই, সেটা হচ্ছে ত্রিপুরা যাওয়া। এখন খবরটা পেলাম কি করে? এই উড়ো খবরটা আমার কাছে দুদিন ধরে ঘুরে বেড়াচ্ছিল। কালকে আমি ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশনের এক বন্ধুকে ফোন করেছিলাম। তিনি আমাকে গাঁই গুঁই করে বললেন যে হ্যাঁ, এরম একটা জিনিস হতে পারে, তার ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। কিরাম ইঙ্গিত? না, যে সমস্ত রুটগুলো আছে, যারা ওই রুটে কলকাতা টু ত্রিপুরা চালায়, সেই সমস্ত এয়ারলাইন্সগুলোকে জানিয়ে দেওয়া হয়েছে যে আপনারা রুট পরিবর্তন করে অসম হয়ে আপনারা ত্রিপুরা পৌঁছান, যথাশীঘ্র সম্ভব আপনারা রুট পরিবর্তন করুন। একই জিনিস ডিজিসিএ-কে বলা হয়েছে। এখন ডিজিসিএর কাজ হচ্ছে, আর এয়ারলাইন্সের কাজ হচ্ছে, এয়ারলাইন্স কোম্পানিগুলোর কাজ হচ্ছে, ডিজিসিএর কাজ হচ্ছে রুটকে পরিবর্তন করা। ওখানে অনেকগুলো প্লেন যাওয়া আসা করে, তার মধ্যে আবার একটা রুট এবং উচ্চতা খুঁজে বার করা। সব কটা কিন্তু আসাম কিন্তু যায়, আমাদের প্লেনগুলো সব কিন্তু হিমালয়ের পাশ দিয়ে। আপনি যদি বাঁদিকে বসেন আসামের প্লেনে, বাঁদিকে বসলে আপনি এভারেস্টের চূড়ো দেখতে পাবেন। তার ওই দিক দিয়ে গিয়ে আপনার ডান দিকে শিলচর হয়ে আসাম ঢুকে যায়। এখন সেই পথেই ত্রিপুরা যাবে। এর জন্য কী হবে? সময়ের একটা ব্যাপার আছে, ভাড়ার একটা ব্যাপার আছে, নতুন টাইম শিডিউল তৈরি করতে হবে, সব কটা বিমান কর্তৃপক্ষকে জানাতে হবে। তারা আগাম প্রস্তুতি নিয়ে এইবারেতে ভাড়া ঠিক করে তাদের ওয়েবসাইট সমস্ত চেঞ্জ হবে, টিকিটের দাম পরিবর্তন হবে। এ একটা বিরাট ব্যাপার, তাই আগে থেকে এগুলোকে জানিয়ে দেওয়া হয়েছে। এখন তার থেকে আমার মনে হলো হঠাৎ কাঁটাতারের বেড়া, তারপরেতে জমি 75 একর জমি দেওয়া, অনুপ্রবেশ বিধি চালু করা, এবং খুব শীঘ্রই এনআরসিও চালু হবে। অনেক আগে বলে রেখে দিয়েছি, আজকে আবার বলে দিলাম। তো এরপরে যেটা হবে আন্দাজ করতে পারছি আমি, এবং আমার আন্দাজ সঠিকভাবে প্রমাণিত হবে।
যে আপনাদের এয়ার রুটটা বন্ধ হয়ে যাচ্ছে, অর্থাৎ জলে স্থলে অন্তরিক্ষে বাংলাদেশকে বেঁধে দেওয়া হলো, জমি দিয়ে বেঁধে দেওয়া হলো, আকাশপথে বেঁধে দেওয়া হলো। আর এদিকে আপনাদের ওই আমেরিকার নৌবহর আসার আগে শোনা যাচ্ছে যে আমাদের একটা যুদ্ধ জাহাজ সমুদ্র সীমার কাছাকাছি থাকবে, রওনা দিয়েছে। বিক্রম বা ত্রিশূল কিছু একটা হবে, যুদ্ধ জাহাজ, এবং দুটো আপনার নিউক্লিয়ার সাবমেরিন ওই দিকে রওনা দিয়েছে, চট্টগ্রাম বিমানবন্দরের ওদিকে। অতএব জলে স্থলে অন্তরিক্ষে বাংলাদেশকে বেঁধে ফেলার একটা পরিকল্পনা ভারত করে ফেলেছে, যাতে কোনো দিক দিয়ে কেউ না পালাতে পারে। তারপর কি হবে সে তো ভগবানই জানে, সে তার আমি বলতে পারবো না। তবে এই ঘটনাটি যে ঘটতে যাচ্ছে সেটা আজকে আমি বলে রেখে দিলাম। পরে আবার বলবেন না কাগজে বেরিয়েছে আপনি আবার দেখাচ্ছেন, তার মানে কি আপনি কাগজ পড়ে খবর করেন? আমি কাগজটা পড়ি তখনই মানে নিজের মানে ওই যে পূর্বের কথাটা প্রমাণিত হচ্ছে দেখানোর জন্যই আমি কাগজটা দেখাই। মানে শেখ হাসিনা ডিসেম্বরের মধ্যে ফিরবেন এই কথাটা আমি এত আগে বললাম কি করে? এবং তারপরেও বলেছি শেখ হাসিনা ডিসেম্বর অবধি হয়তো অপেক্ষা করতে হবে না, তার আগেই হয়ে যাবে। এই যা চিরবিরানি দেখছি, এত লাফালাফি কেন? আমার দেশে আমি কাঁটাতারের বেড়া দিচ্ছি, তা বাংলাদেশের লোকেদের এত লাফালাফি কেন? আসলে চোরাচালানটা বন্ধ হয়ে যাবে, অনুপ্রবেশটা বন্ধ হয়ে যাবে। এখানে যে চাকরি করে চোরাচালান অনুপ্রবেশ করে তার তো অর্থ যায়, এখান থেকে যে মালগুলো নিয়ে গিয়ে বেচে সেটা তো বেশি দামে বেচে, তার তো অর্থ যে বেচছে তার কাছে যাচ্ছে। এইগুলো সমস্ত বন্ধ হয়ে যাচ্ছে বলে গায়ের এত তীব্র জ্বালা। প্রত্যেকটা দেশই আপনার দেশটা আপনি কাঁটাতারের বেড়া দিন না, কি মানা করেছে আপনাকে? আপনার সীমান্তে যদি আপনি কাঁটাতারের বেড়া দেন আপনাকে কেউ বারণ করবে? কেউ বারণ করবে না। আপনার জমিতে পাঁচিল দিয়ে আপনি দিতেই পারেন, ভারতও দিচ্ছে, তা আপনার চিরবিরানি হচ্ছে কেন? সবসময় যা হচ্ছে ভারতের, এই যে আমেরিকাতে 5টা মুসলিম যুবককে মসজিদের মধ্যে ঢুকে গুলি করে মেরে দিল। ওই আপনাদের তো একটা কথাও তো বললেন না আপনারা। আমেরিকার প্রভুত্ব, একজন তো কোরআনকে রাস্তার উপরে জ্বালিয়ে লাথি মেরে ছুঁড়ে ফেলে দিল, আপনারা তো একটা কথা বললেন না। এইটা যদি ভারতবর্ষে কোনো মন্দির বা মসজিদের সামনে হতো তাহলে এতক্ষণে সব গাজওয়াতুল হিন্দের একেবারে মানে স্লোগানে ভরে যেত, আর ভারত দখলের জন্য সব চিন্তা আরম্ভ হয়ে যেত। কি করে ভারত দখল করবে? ওই ল্যাংড়া পায়ে এখন মমতা দিত নেই, আর তো ভারত দখলের স্লোগান তো আর হবে না। মমতা দিত এখন তো শুধু আর কদিনের বাদে দেখবে শুধু বোর্ডটা আছে আর দুজন বসে আছে, মমতা বন্দ্যোপাধ্যায় যদি বাইরে থাকে, অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি বাইরে থাকে, আর সুব্রত বক্সী, নইলে একা সলতে জ্বালিয়ে সুব্রত বক্সী ওই বোর্ডটির নিচে দোকান খুলে বসে আছে, আর কিছু থাকবে না। সুতরাং আপনাদের যত স্বপ্ন ছিল সব স্বপ্ন ভঙ্গ হয়েছে বলে আপনাদের এত চিরবিরিলি হচ্ছে। আসল স্বপ্ন ভঙ্গ হবে কিন্তু কদিন বাদে বুঝবেন কত ধানে কত চাল। নরেন্দ্র মোদী তাকে কখনো আপনি ভাববেন না, সে অত্যন্ত সহনশীল, সে সুযোগ দেয়। দেখতে 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 এক সময় এমন পেটানি দেবে, আর 100 বছরের মধ্যে আপনারা না যুদ্ধের নাম ভুলে যাবেন। যুদ্ধ কি জিনিস দেখেননি তো? আমি বারবার বলি, একবার যুদ্ধ প্রত্যক্ষ করলে আর দুর্ভিক্ষ অনুভব করলে তাহলে বুঝতে পারবেন যে ঘাতের প্রতিঘাত কি হতে পারে।
বড় দেশ কিছু বলে না, তাই বলে আপনারা মাথায় উঠে নাচানাচি করবেন, তা তো হতে পারে না। সুতরাং এই যারা বৈষম্য বিরোধী আছে, যারা বিএনপি আছে, যারা এনসিপি আছে, তাদের কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ, ভাই এখন থেকে চেপে যা, না হলে পরে ভবিষ্যতে অনেক অসুবিধা আছে।